আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে ভয়ঙ্কর সে ভূতের গল্প পার্ট 3 নিয়ে হাজির হচ্ছি এবং এটাই শেষ পার্ট এবং সিজন 3। আর আমরা দেরি না করে গল্প শুরু করব। আর গল্পের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। চলুন আমরা আর সময় না নষ্ট করে মূল ঘটনায় ফিরে যাই। ঘুমিয়ে পড়ো চাঁদ পাখি, ঘুম থেকে উঠলে সব ঠিক হয়ে যাবে। তুমি এখন গভীর ঘুমে চলে যাচ্ছ 70 বছর আগের সেই গত জন্মে তোমার কাছে, যে তোমার নাম ছিল চাঁদনি, যে ছিল একজন সাধারণ মানুষ। সব কিছু মনে পড়বে তোমার। কথাগুলো বলেই স্বপ্ন দেখে তাকিয়ে দেখলো সে ঘুমের বিভোর হয়ে গেছে। সে এবার মুখে ফুটে উঠল রহস্যময় হাসি। সে দেরি না করে স্বপ্নকে কোলে তুলে নিল, তারপর চলে গেল বিছানার কাছে। তাকে আলতো করে বিছানার উপর শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, ঘুম থেকে ওঠার পর গত জন্মের সকল কিছু মনে পড়ে যাবে তোমার চাঁদ পাখি। আর আমি জানি সব কিছু মনে পড়ার পর তুমি আর আমার থেকে দূরে থাকতে পারবা না। আমাকে গত জন্মের মতন প্রচণ্ড রকমের ভালোবাসতে থাকবা তুমি। আমার হারানোর কষ্ট তোমার মনে পড়ে যাবে। তো এখন শুধু তোমার ঘুম ভাঙার অপেক্ষা। কথাগুলো বলেই ওর পাশ থেকে উঠে গিয়ে সোফায় বসলো শ্রাবণ, আর এক নজরে তাকিয়ে রইল স্বপ্নের দিকে। ঘুটঘুটে অন্ধকার, গভীর এক কুয়ার মধ্যে যেন তলিয়ে যাচ্ছে স্বপ্ন। কিছুতেই সে গুহা থেকে নিজেকে বের করতে পারছে না। তার মনে হচ্ছে সে যেন ঘুটঘুটে অন্ধকার কোনো সুড়ঙ্গর মাঝে হাওয়ায় ভেসে ভেসে উড়ে যাচ্ছে দূর দূরত্ব বহুদূর। যেন গুহার কোনো শেষ নেই কোনো ধরার মতন কিছু, শুধু উড়ে উড়ে ভেসে ভেসে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ভীষণ রকম ভয় হতে শুরু করছে স্বপ্নে। সে বারবার চিৎকার করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। এইভাবে অনেকটা সময় কেটে যাওয়ার পর নিজেকে একটি হাসপাতালে কেবিনের আবিষ্কার করে স্বপ্ন। ভীষণ রকম অবাক হয়ে নিজের দিকে একবার তাকিয়ে দেখে তাকে দেখতে একটি ছায়ামূর্তি লাগছে, যেন সে কোনো ছায়ামূর্তি হয়ে দাঁড়িয়ে আছে এখানে। হঠাৎ কারো কণ্ঠে শুনতে সামনের দিকে ফিরে তাকালো সে, আর তাকাতেই যেন ভীষণ রকম অবাক হয়ে যায়, কারণ তার সামনে কেউ নয়, সে নিজেই বেডের উপর শুয়ে আছে। তার পাশে দোলনায় শুয়ে রাখা হয়েছে একটি ছোট্ট শিশু বাচ্চাকে, যার দিকে অবাক ও ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর মতো দেখতে মেয়েটি। এটা দেখতেই হঠাৎ স্বপ্নের কি হয় সে জানে না। তার ছায়ামূর্তি দ্রুত গতিতে গিয়ে বেডের উপর বসে থাকা ওর মতো দেখতে মেয়েটির মাঝে ঢুকে যায়। নিজেকে গত জন্মেই আবিষ্কার করে স্বপ্ন। তার সব মনে পড়তে থাকে। ভ্যাম্পায়ার শ্রাবণের মৃত্যুর 3 বছর পর হাসপাতালে বেডে শুয়ে আছে চাঁদনি। তার ঠিক পাশেই দোলনার মাঝে শুয়ে আছে ছোট্ট একটি ছেলে সন্তান, যাকে দেখতে অনেকটাই ভ্যাম্পায়ার শ্রাবণের মতন। ঠিক তারই মতন গায়ের রং, তারই মতন সৌন্দর্য এবং তারই মতন চোখ দুটোর রং। শ্রাবণ মারা যাওয়ার 6 মাস পর চাঁদনিকে বিয়ে করে নেয় মানুষ শ্রাবণ। তারপর থেকেই তারা অনেক সুখে শান্তিতে সংসার করছে, যদিও এখন অবধি এক মুহূর্তের জন্য ভ্যাম্পায়ার শ্রাবণকে ভুলতে পারেনি চাঁদনি। মানুষ শ্রাবণের সাথে সংসার করলেও মনে মনে সে এখনও তার প্রথম ভালোবাসা, প্রথম স্বামীকে ভালোবাসে। যদিও মানুষ শ্রাবণকেও সে ভালোবেসে ফেলেছে, মন থেকে বড্ড সম্মান কাজ করে তার জন্য। ভালোবাসা হয়তো হয়ে গেছে। তাদের দুজনের সংসারে আলোকিত করে আজ তাদের জন্ম নিয়েছে ছোট্ট একটি ছেলে সন্তান। যদিও এই ছেলে সন্তানটির চেহারা এবং গঠন অবিকল হয়েছে ভ্যাম্পায়ার শ্রাবণের মতো, তবে এটা এখন কারো মনে নেই, শুধু চাঁদনির মনে মনে ঠিক বুঝতে পারছে। আর অজানা ভয় তার বুকে কেঁপে উঠছে বারবার। কখনো আবার মনের ভুল মনে করেও উড়িয়ে দিতে চাইছে ব্যাপারটা। কিন্তু সত্যিই কি এটা তার মনের ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন কোনো অজানা রহস্য? সদ্য জন্ম দেওয়া ছেলের দিকে তাকিয়ে এসব কথা ভাবছে আর ভীষণ রকম ভীত হয়ে পড়ছে চাঁদনি। বারবার তার মন অজানা এক আতঙ্কে আটকে উঠছে, কিন্তু নিজেকে স্বাভাবিক করার জন্য বারবার মনকে সান্ত্বনা দিচ্ছে সে। তখনই কেবিনের দরজা খুলে রুমের মাঝে প্রবেশ করে মানুষ শ্রাবণ। চাঁদনির পাশে নিজের সদ্য জন্ম নেওয়া ছেলের দিকে দেখে মুখে হাসি ফুটে উঠল তার। দৌড়ে এসে ছেলেকে কোলে তুলে নিয়ে দুগালে চুমু দিয়ে বলল, আজকে তুমি আমার জীবনের সবচেয়ে বেস্ট গিফটটা দিয়েছো চাঁদনি। কিভাবে তোমার শুকরিয়া আদায় করব বুঝতে পারছি না। তুমি জানো না
আজ আমি কতটা খুশি। ওর কথা শুনে মৃদু হাসল চাঁদনি, কিন্তু মনটা এখনও কোগাইছে তার। তবে শ্রাবণী এত উল্লাস দেখে মনকে সান্ত্বনা দিয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করে তার মনের ধারণা সম্পূর্ণ ভুল। ভ্যাম্পায়ার শ্রাবণ ফিরে আসতে পারে না। আর তাছাড়া এই বাচ্চা ওর আর মানুষ শ্রাবণের, তার মাঝে ভ্যাম্পায়ার কোনো রকম অস্তিত্ব থাকার সম্ভাবনা নেই। 6 মাস পর আকাশকে ঘুম পাড়িয়ে রেখে ব্যালকনিতে এক মগ কফি হাতে নিয়ে বসে আছে চাঁদনি। শ্রাবণ আর ওর ছেলের নাম রাখা হয়েছে আকাশ। নামটা চাঁদনির শাশুড়ি শ্রাবণী বেগম রেখেছেন। মাথার মাঝে হাজার রকম প্রশ্নের ঘুরপাক খাচ্ছে চাঁদনির। কিছুতেই কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না সে। তবে যেইভাবেই হোক এই রহস্যর উদ্ঘাটন তাকে করতেই হবে। আজকে তার ছেলে আকাশের 6 মাস পূর্ণ হলো, কিন্তু আকাশকে দেখে মনে হয় তার বয়স যেন 1 বছরেরও বেশি। মাত্র 6 মাসে হয়েও অনেকটা বড় হয়ে গেছে আকাশ। সেই সাথে তার শারীরিক গঠনও অনেকটাই বড় হয়ে গেছে। সে একা একা হাঁটতে পারে। তাকে দেখে মনে হয় যেন 1 থেকে 1.5 বছরের বাচ্চা। এই বাচ্চা নিয়ে শ্রাবণী এবং ওর মা শ্রাবণী অনেক খুশি হলেও চাঁদনি কিছুতেই খুশি থাকতে পারে না। তার মনে সারাক্ষণ কিছু একটা চিন্তা ঘুরপাক খায়। আকাশের এত দ্রুত বেড়ে ওঠা যেন কিছুতেই মেনে নিতে পারছে না চাঁদনি। যদিও আকাশের এত দ্রুত বেড়ে ওঠাকে ডাক্তাররা হরমোন ওষুধের কারণ বলেছে, ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না চাঁদনি। আর তাছাড়া গত 6 মাসে সে এমন কিছু জিনিসই লক্ষ্য করেছে আকাশের মাঝে, যা সে কিছুতেই ভুলতে পারছে না। এই যেমন কিছুদিন আগে বিকেলবেলা আকাশকে নিয়ে চুপচাপ বসে খেলা করছিলেন শ্রাবণী বেগম। সাথে বসে বসে ছুরি দিয়ে আপেল কাটছিলেন তিনি। হঠাৎ বেখালি হাত কেটে যায় তার। হাত কেটে রক্ত গিয়ে লাগে কাটা আপেলের গায়ে। আপেলগুলো একদম রক্ত দিয়ে মাখামাখি হয়ে যায়। হাত কেটে যাওয়ার কারণে শ্রাবণী বেগম তার হাত ক্লিন করার জন্য, ব্যান্ডেজ করার জন্য সেখান থেকে উঠে চলে যায়। আর চাঁদনিকে বলে সেখানে এসে আকাশের দিকে খেয়াল রাখতে। শ্রাবণী বেগম উঠে যেতেই চাঁদনি সেখানে এসে খেয়াল করে আকাশ কেমন লোভিত দৃষ্টিতে তাকিয়ে আছে রক্ত লেগে থাকা আপেলগুলোর দিকে। হঠাৎ করে চাঁদনির সামনে আকাশের চোখ দুটো মণিগুলো আগুনের মতো জ্বলজ্বল করে এবং লাল রক্তবর্ণ ধারণ করে। মুহূর্তেই সে দৌড়ে এসে আপেলের টুকরোগুলো তুলে এইভাবে চেটে রক্ত খেতে শুরু করে, যেন তার অসম্ভব প্রিয় কোনো খাদ্য। এটা দেখে যেন ভয়ে আটকে ওঠে চাঁদনি। সে দ্রুত আকাশের সামনে থেকে আপেলের প্লেটটা সরানোর জন্য হাত বাড়ায়। তখনই তাকে আরও বেশি অবাক করে দিয়ে আকাশ তার দিকে তাকিয়ে প্রথমবারের মতো কথা বলে ওঠে। সে স্পষ্টভাবে বলে, এগুলো আমার সামনে থেকে সরিয়েও না, তাহলে তোমার শাশুড়ির ক্ষতি হয়ে যাবে। এই রক্তগুলো আমার খেতে দাও। নিজের 6 মাসের বাচ্চার মুখে এমন কথা শুনে যেন আতঙ্কে কেঁপে ওঠে চাঁদনি। ভয়ে সে সেখান থেকে উঠে চিৎকার দিয়ে দূরে সরে যায়। তার চিৎকার শুনে দৌড়ে আসেন শ্রাবণী বেগম। তার হাতে ব্যান্ডেজ করা হয়ে গেছে। এসে দেখে চাঁদনি চুপচাপ দাঁড়িয়ে থেকে থরথর করে কাঁপছে। সে তাকিয়ে আছে আকাশের দিকে। ওর দৃষ্টি লক্ষ্য করে আকাশের দিকে তাকায় শ্রাবণী বেগম। দেখে আকাশ চুপচাপ বসে খেলা করছে। তার পাশে আছে আপেলের প্লেট, কিন্তু আপেলের সাথে কোনো রক্ত লেগে নেই। শ্রাবণী বেগম সেই দিকে কোনো গুরুত্ব দেয় না। চাঁদনির কাছে এগিয়ে এসে প্রশ্ন ছুড়ে দিয়ে বলে, কি হয়েছে চাঁদনি, তুমি এইভাবে চিৎকার করলে কেন? আর এমন আকন্তিক দৃষ্টিতে আকাশের দিকেই বা কেন তাকিয়ে আসো? ওনার কথার উত্তরে চাঁদনি একবার ওনার দিকে একবার আকাশের দিকে তাকায়। কি বলবে ভেবে পাচ্ছে না সে। এই মুহূর্তে তার চোখের সামনে যে দৃষ্টি ঘটে গেল সেটা বললে কি আদৌ বিশ্বাস করবেন শ্রাবণী বেগম? আর নিজের ছেলের নামে এমন অদ্ভুত কথা কেনই বা বলবে সেই মা হয়ে? সেই দিনে সেই ঘটনার পর থেকে আকাশকে নিয়ে ভীষণ রকম টেনশনে থাকে চাঁদনি। আকাশে আরও এমন অনেক বিষয় ওর চোখে ধরা দিয়েছে, যেটা দেখে শুধু অবাকই নয়, ভীষণ ভয়ও পেয়েছে সে। তবে কথাগুলো কারোর সাথে শেয়ার করার সাহস হয়নি তার। কেননা শ্রাবণকে বললে সে হয়তো চাঁদনিকে ভুল বুঝে সন্দেহ করতে পারে, কারণ কোনো মানুষের সন্তান কখনো এমন হতে পারে না। তবে কি আকাশ মানুষ শ্রাবণের সন্তান নয়, সে আসলে ভ্যাম্পায়ার কিনের সন্তান? এইসব কথা ভেবেই নিজের উপর ভীষণ রাগ হয় চাঁদনির। যদিও সে জানে এটা সম্পূর্ণই তার মনের ভুল ছাড়া আর কিছুই নয়, কারণ ভ্যাম্পায়ার শ্রাবণের সাথে তার কোনো রকম শারীরিক সম্পর্ক হয়নি। তাহলে আকাশ তার সন্তান হয় কি করে?
আর তার চেয়ে বড় কথা, ভ্যাম্পায়ার শ্রাবণ মারা যাওয়ার কয়েক বছর পর জন্ম হয়েছে আকাশের। এইসব কথা ভেবে ভেবেই নিজেকে সান্ত্বনা দেয় চাঁদনি। তবে মনকে কিছুতেই বোঝাতে পারছে না সে। আকাশের আচার আচরণ এবং কর্মকাণ্ড দেখে সে ভীষণ রকম অবাক হয়। আকাশ বড্ড বেশি কথা বলে তার সাথে, কিন্তু শ্রাবণ অথবা শ্রাবণী বেগমের সামনে কখনোই সে কোনো কথা বলে না, বরং একদম সাধারণ বাচ্চার মতো হয়ে থাকে। শুধুমাত্র চাঁদনির সামনে তার আসল রূপটা প্রকাশ পায়। চাঁদনির সামনে সে এমন এমন কাণ্ড করে বসে যা দেখে ভীষণ রকম ভয় পেয়ে যায় চাঁদনি। নিজের ছেলেকে কাছে ডাকতেও ভয় লাগে তার। 10 বছর পর সত্য করে বলো তো, কি হয়েছে তোমার চাঁদনি? তুমি সবসময় এমন ভীতু হয়ে বসে থাকো কেন? আমি বেশ অনেক দিন হলো লক্ষ্য করেছি তুমি আমার ছেলেটাকে সবসময় দূরে দূরে রাখো। তার সাথে প্রয়োজন ছাড়া কোনো প্রকার কথা বলো না। এমন ভাব করে যেন আকাশ তোমার ছেলে নয়। অন্যদিনের কথা বাদই দিলাম, আজকের তো ছেলেটার জন্মদিন। বাড়িকে সুন্দর করে সাজিয়েছি, জন্মদিনের পার্টি রেখেছি। কোথায় সব কিছু নিজের হাতে দেখাশোনা রাখবে একমাত্র ছেলের জন্মদিনের জন্য। তা নয় ঘরের মধ্যে চুপচাপ বসে আছো তুমি। কি হয়েছে বলো তো আমার? বেশ বিরক্ত নিয়ে কথাগুলো চাঁদনির উদ্দেশ্য করে বলল মানুষ শ্রাবণ। ইদানিং সে ভীষণ বিরক্ত চাঁদনির উপর, কেননা সে লক্ষ্য করে দেখেছে চাঁদনি আকাশের সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। এমনভাবে সবসময় দূরে দূরে থাকে যেন আকাশ তার ছেলে নয়। ভীষণ রকম ভয় পায় সে আকাশকে দেখে। ওইদিকে আকাশ তার মা বলতেই পাগল। আকাশের চোখের মনি তার মা, অথচ সে কেন এইভাবে তাকে ইগনোর করে এবং ব্যাপারটা নিয়ে ভীষণ রকম বিরক্ত শ্রাবণ। শ্রাবণের কথার উত্তরে অন্য মানুষকে হয়ে চাঁদনি বলে উঠল, আপনার কি সত্যিই মনে হয় শ্রাবণ আকাশ আমাদের ছেলে? ওর মাঝে কি কোনো প্রকার অদ্ভুত কিছু লক্ষ্য করেননি আপনি? আকাশ আমাদের ছেলে নয়, সে কোনো সাধারণ মানুষও নয়। কোনো সাধারণ মানুষ এমন হতে পারে না। চাঁদনির কথা শুনে ভীষণ রকম বিরক্ত হয় শ্রাবণ। রাগে চোখে তাকিয়ে রাগে গলায় বলে, আর কত বাজে কথা বলবে নিজের একমাত্র ছেলের ব্যাপারে? তোমার এই কথাগুলো শুনতে শুনতে অসহ্য হয়ে গেছে আমি বুঝতে পারছি না আকাশকে নিয়ে তোমার এত নেগেটিভ চিন্তা কেন আসে। আমি তো ওর মাঝে এমন কোনো কিছুই দেখি না যেটার জন্য তুমি ওর ব্যাপারে এমন বলতে পারো। আর তাছাড়া আকাশে তুমি বলতেই পাগল, অথচ তুমি ওর ব্যাপারে এমন কথা কিভাবে বলো আমি সেটাই ভেবে পাই না। কোনো মা যেন নিজের সন্তানের ব্যাপারে এমন নেগেটিভ চিন্তা ধারণা করতে পারে সেটা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। তোমার ইচ্ছা হলে তুমি বাড়িতে এসো, না হলে এইভাবে রুমে বসে থাকো। তোমার সাথে আর এই ব্যাপারে কোনো প্রকার কথা বলতে চাই না আমি। আমার ছেলের জন্য আমি একাই যথেষ্ট। কথাগুলো বলেই রুম থেকে রাগীভাবে বেরিয়ে যায় শ্রাবণ। তার চলে যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে চাঁদনি। সে কিছুতেই কাউকে বোঝাতে পারছে না আকাশ কোনো সাধারণ মানুষ নয়। তার মাঝে রয়েছে অলৌকিক কিছু শক্তি, যে সব শক্তি ভ্যাম্পায়ার শ্রাবণের মাঝে বিদ্যমান তো ছিল। এইসব কথা ভেবেই একটু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে চাঁদনি। তারপর সেখান থেকে উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। আকাশের দিকে তাকিয়ে আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। নিজেকে ইদানিং ভীষণ রকম একা মনে হয় তার কথা কেউ বিশ্বাস করে না। আর বিশ্বাস করবেই বা কীভাবে? আকাশ সকলের সামনে একদম সাধারণ মানুষ হয়ে থাকলেও একমাত্র চাঁদনির সামনেই তার আসল রূপগুলো প্রকাশ করে। এমনকি চাঁদনিকে মা বলেও ডাকে না সে। এমন ভাব করে যেন সে চাঁদনির চাইতে বয়স অনেক বড়। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে আটকে ওঠে চাঁদনি। পাশে তাকিয়ে দেখে আকাশ তার দিকে তাকিয়ে আছে গভীর দৃষ্টিতে। তার চোখ দুটো আগুনের মতো জল জল করছে। ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে চাঁদনির। সে দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। তখনই আকাশ রহস্যময় হাসি দেয়। এক পা সামনে এগিয়ে এসে বলে, আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? এইভাবে কি তুমি আমাকে প্রথম দেখছো? আমি তো সবসময় তোমার সামনে আসল রূপেই থাকি, তাহলে পিছিয়ে যাচ্ছ কেন? ওর কথার উত্তরে চাঁদনি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। কিছুক্ষণ চুপ থেকে গভীর গলায় বলে ওঠে, তুমি আজ অবধি আমার প্রশ্নের উত্তর দাওনি। সত্যি করে বলো, আসলে কে তুমি? আমি জানি তুমি আমার স্বামী শ্রাবণের সন্তান হতে পারো না। তোমার মাঝে আমি সেই শক্তি দেখেছি যেটা ভ্যাম্পায়ার কিংয়ের মাঝে ছিল, কিন্তু তুমি এই শক্তি নিয়ে কিভাবে জন্ম নিলে? এই প্রশ্নটা আমার কুরে কুরে খাচ্ছে গত 10 বছর হলো। কেন তুমি সত্যিটা বলো না? কে তুমি?
আর এই শক্তি তোমার মাঝে এলো কিভাবে? তুমি সবার সামনে সাধারণ মানুষ হয়ে থাকলে আমার সামনে কেন এই রূপে আসো? ওর কথার উত্তরে রহস্যময় হাসি দেয় আকাশ। তারপর ওর দিক থেকে ঘুরে বাইরের দিকে তাকিয়ে বলে, সব প্রশ্নের উত্তর তুমি পাবে, কিন্তু এর জন্য তোমাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, তোমাকে আজকে একটা কথা বলে দেই, তুমি ঠিক ধরেছ, আমি তোমার তোমার স্বামীর সন্তান নই। তবে আমি যে শরীরের মাঝে বসবাস করছি, এই শরীরটা তোমাদেরই সন্তানের। এটা একটা মৃত শরীর, এর কোনো জান নেই। আমি শুধু তার শরীরটা ব্যবহার করে তোমাদের আশেপাশে থাকছি, কারণ আমি একটি অনেক বড় মিশন নিয়ে তোমাদের কাছে এসেছি, যেটা তুমি সময়ের সাথে সাথে জানতে পারবে। ওর কথা শুনে ভয়ে আটকে ওঠে চাঁদনি। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলে, আমার সন্তানের মৃত শরীর মানে কি বলতে চাও তুমি? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, এর বেশি কিছু বলতে চাই না। আমি জানি তুমি যথেষ্ট বুদ্ধিমতী আর সাহসীও, নইলে কি ভ্যাম্পায়ার কিংয়ের মতো শক্তিশালী কেউকে তোমার মতো সাধারণ একজন মানুষের জন্য নিজের শান্ত শক্তি জীবনে বিসর্জন দেয়? আকাশের কথা শুনে যেন আরেক দফা চমকে ওঠে চাঁদনি, কারণ এই প্রথম ভ্যাম্পায়ার কিং শ্রাবণের কথা নিজের মুখে বলল সে। এর আগে কখনো সে ওর কথা বলেনি। আজকে একদম কনফার্ম হয়ে গেলাম চাঁদনি যে এই ছেলেটাকে সত্যি কোনো সাধারণ মানুষ নয়। এর মাঝে রয়েছে ভ্যাম্পায়ার কিং শ্রাবণের বিশেষ কোনো শক্তি, বা এই নিজেই ভ্যাম্পায়ার কিং শ্রাবণ, যে কিনা অন্য রূপে ওদের মাঝে এসেছে। এসব কথা ভেবেই যেন আরও বেশি ভয় পেতে লাগলো সে। তখনই তাদের পাশে এসে দাঁড়ালো মানুষ শ্রাবণ। আকাশকে লক্ষ্য করে বলল, কি ব্যাপার আকাশ, তুমি সেই কখন এসেছো তোমার আম্মুকে সাথে নিয়ে যেতে? এত দেরি কেউ করে? সকল গেস্ট ওয়েট করে আসে কেক কাটার জন্য, জলদি চলো। শ্রাবণকে দেখে একদম সাধারণ মানুষের মতো কথা বলতে শুরু করলো আকাশ। সে কাঁদো কাঁদোভাবে বলে উঠল, দেখো না আব্বু, আমি সেই কখন থেকে আম্মুকে বলছি আমার সাথে নিষে যেতে, কিন্তু আম্মু যেতেই চাচ্ছে না। আম্মুকে ছাড়া কি আমি কেক কাটতে পারি বলো? তুমি তো জানো আম্মুকে কতটা ভালোবাসি আমি। ওর কথা শুনে ভীষণ রকম বিরক্ত চোখে চাঁদনির দিকে তাকায় শ্রাবণ। দেখে চাঁদনি এমনভাবে আকাশের দিকে তাকিয়ে আছে যেন সে ভীষণ রকম শট খেয়েছে। শ্রাবণ বিরক্ত হয়, আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি তো জানো আকাশ, তোমার আম্মু সবসময় চুপচাপ এবং নিরিবিলি থাকতে পছন্দ করে, তাই পার্টিতে যেতে চাচ্ছে না। ওকে ছেড়ে দাও, আমার সাথে চলো, কেক কাটবে। ওকে যেতে হবে না, আমি তো আছি তোমার সাথে, তাই না বলো বাবা? না আব্বু, আমি আম্মুকে ছাড়া কিছুতেই যাব না। চলো না আম্মু প্লিজ, চলো, তোমাকে ছাড়া জন্মদিন পালন করব না আমি। চাঁদনি আর কিছু বলল না, চুপচাপ ওদের সাথে নিচে চলে আসে। বড় একটি কাঁচের গিলাসে এক গ্লাস তাজা রক্ত নিয়ে সেটাকে টেবিলের উপর রেখে এক নজরে তার দিকে তাকিয়ে আছে চাঁদনি। আর আকাশকে নিয়ে আকাশ পাতাল ভাবছে সে। বাড়িতে আসছে আর আকাশ একাই আছে। শ্রাবণ এবং শ্রাবণী বেগম জরুরি একটা কাজে আজকে হাসপাতালেই থেকে গেছে। চাঁদনির সব কিছু জানতে হবে আকাশের ব্যাপারে, তাই সে ইচ্ছাকৃতভাবে বাসার সকল কাজের লোকদেরকে একদিনের জন্য ছুটি দিয়ে দিয়েছে। আর এক ব্যাগ রক্ত নিয়ে এসেছে, সেটা গ্লাসের মধ্যে নিয়ে আকাশের অপেক্ষায় বসে আছে। আজ তাকে সব সত্যিটা জানতে হবে। আকাশ আসলে কে, কেনই বা সে এখানে তাদের সন্তান সেজে রয়েছে, তার জানতেই হবে। ভ্যাম্পায়ার কিং শ্রাবণের মৃত্যুর সাথে সাথে সকল ভ্যাম্পায়াররা মারা গেছে, তাহলে আকাশ কিভাবে থেকে গেল এই পৃথিবীতে? তাও আবার শ্রাবণের মৃত্যুর 3 বছর পর বা কিভাবে জন্ম হলো তার? এইসব কথা ভাবছে আর এক নজরে তাকিয়ে আছে গিলাসে থাকা তরল রক্তর দিকে। হঠাৎ পাশে কার উপস্থিত টের পেয়ে ধ্যান ভাঙল চাঁদনির। সে পাশে তাকিয়ে দেখে আকাশ সাধারণ মানুষের মতো চুপচাপ পাশে দাঁড়িয়ে থেকে মুচকে মুচকে হাসছে। ওকে এইভাবে হাসতে দেখে বিরক্ত হয় চাঁদনি। সে উঠে দাঁড়িয়ে আকাশের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলে, এইভাবে হাসছো কেন তুমি? এখন তো বাসায় আমি ছাড়া আর কেউ নেই, তাহলে এমন সাধারণ মানুষের রূপেই বা আসো কেন? দেখাও তোমার আসল রূপ।
ওর কথার উত্তর না দিয়ে হাসতে হাসতে সোফার উপর এসে বসে আকাশ। তারপর রক্ত রাখা গ্লাসটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরে দেখে আবার টেবিল উপর রেখে দেয়। চাঁদনির দিকে তাকিয়ে বলে, তুমি সত্যি অনেক বোকা। কি ভেবেছো এত সহজে সব কিছু জানতে পারবে? এখনও তো অপেক্ষা শেষ হয়নি তোমার। অবশ্যই জানবে, তবে সেটা সময় হলে। আর হ্যাঁ, এই সামান্য রক্ত দিয়ে কী প্রমাণ করতে চাইছো তুমি? আমাকে আসল রূপে নিয়ে আসবে, তাই তো? কিন্তু তুমি জানো না আমার শক্তির ব্যাপারে। আমি হলাম সেই শক্তি, যে শক্তির ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। কথাগুলো এক নাগারে বলেই পাশ কাতে রহস্যময় হাসি দিয়ে চলে যেতে নেয় আকাশ। সাথে সাথে চাঁদনি দৌড়ে গিয়ে তার শার্টটা টেনে ধরে, নিজের দিকে ঘুরে রাগী গলায় বলে, তুমি এখান থেকে কোথাও যেতে পারবা না আকাশ। আমার সকল প্রশ্নের উত্তর দিয়ে তবে তুমি এখান থেকে যাবে। সত্যি করে বলো, তুমি আসলে কে? তুমি যে আমার বা শ্রাবণের সন্তান না, এটা বেশ ভালোভাবে বুঝে গেছি আমি। আর তুমি যে কোনো সাধারণ মানুষও না, এটাও আমি জানি। তোমার মাঝে রয়েছে ভয়ঙ্কর কোনো ভ্যাম্পায়ার আসমি শক্তির কারণেই তুমি আমার সামনে এইভাবে বারবার আসছো। কিন্তু তুমি একজন ভ্যাম্পায়ার হওয়া সত্ত্বেও এমন তাজা রক্ত সামনে রেখে কেন সেটা পান না করে চলে যাচ্ছ? আমি সব কিছু জানতে চাই আকাশ। এই গোলকধাঁধায় আর থাকতে পারছি না আমি। আজকে সব কিছু বলতেই হবে তোমার। ওর কথার উত্তরে ওর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় আকাশ। তারপর দুপা পিছিয়ে যায়, পা থেকে মাথা পর্যন্ত একবার চাঁদনিকে দেখে নিয়ে বলে, তুমি কি সত্যি অনেক কৌতূহলী? তবে সব কথা আমি তোমার এখানেই বলতে পারছি না। কিন্তু একটা কথা জেনে রেখো, যেদিন তুমি সকল সত্যি জানতে পারবে, সেদিন এই পৃথিবীর বুকে তোমার জীবনের শেষ দিন হবে, সাথে আমারও। আর সেই দিন বেশি দূরে নয়, তোমার অপেক্ষা শেষ হতে চলেছে খুব শীঘ্রই। কথাগুলো বলেই চাঁদনিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে যায় আকাশ। ওর শেষের কথাটা শুনে যেন চাঁদনির মাথা ঘুরে ওঠে। আকাশ এটা কি বলে গেল? যেই দিন সে সকল সত্যি জানতে পারবে, সেই দিন পৃথিবীর বুকে তার এবং আকাশের দুজনের শেষ দিন হবে। কিন্তু এটা কেন হবে? এটা ভেবেই যেন আর বেশি মাথা ঘুরতে শুরু করলো চাঁদনির। সে যেন গোলক দাদা থেকে বেরিয়ে আসার আর বেশি গোলক দাদায় ফেসে গেল। 21 দিন পর সকাল 8:07। এক মগ কফি হাতে নিয়ে তাতে বারবার চুমুক দিচ্ছেন শ্রাবণ এবং শ্রাবণী বেগম। আর সামনে থাকা টেবিল হয়ে দেখছে ও শুনছেন তারা। ওদের পাশেই কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চাঁদনি। সেও মনোযোগ সহকারে তাকিয়ে আছে টিভির দিকে। একটা ইন্টারেস্ট নিউজ দেখাচ্ছে, যেটা সে কেন জানি না খুব মনোযোগ দিয়ে দেখছে। নিউজে বলছে, আজকে রাতে মঙ্গল গ্রহ পৃথিবীর খুব কাছাকাছি আসবে। চাঁদকে একদম পাশাপাশি দেখা যাবে সেই গ্রহকে। সেই সাথে আজকে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে মাঝরাতে। পুরো চাঁদটাকে ঘ্যাক করে ফেলবে গ্রহণ। এমন দৃশ্য পৃথিবীর বুকে খুব কমই দেখা গেছে এর আগে। খুব মনোযোগ দিয়ে নিউজটা শুনছিলেন চাঁদনি। হঠাৎ করে ফিসফিস করে কথা শোনায় ধান ভাঙে তার। আকাশ তার কানের কাছে এসে ফিসফিস করে বলে, আজকের দিনটা সকলের সাথে অনেক আনন্দ উল্লাস করে কাটাও, কারণ আজকেই সেই দিন যেদিন তুমি সকল সত্যি জানতে পারবে। তোমার সকল অপেক্ষার অবসর হবে আজ। কথাটি শুনেই আচমকে চমকে উঠল চাঁদনি। ফিরে তাকায় আকাশের দিকে, দেখে তার মুখে রহস্যময় হাসি। মুহূর্তে আকাশের চোখ দুটো আগুনের মতো জল জল করে ওঠে। তারপর আর মুহূর্তে সেটা মিলিয়ে যায়। সে আর কথা না বাড়িয়ে সেখান থেকে সে শ্রাবণের পাশে বসে। শ্রাবণের দিকে তাকিয়ে বলে, কী সব উল্টো পাল্টো নিউজ দেখছো আব্বু? অন্য কিছু দাও না দেখি, আজকে আমার মন অনেক ভালো, তাই ভালো কিছু দাও। ওর কথা শুনে শ্রাবণ মুচকি হাসে। এক হাতে ছেলেকে জড়িয়ে নিয়ে কপাল চুমুকে দিয়ে বলে, তা আজকে আমার বাবাটার মন এত খুশি হওয়ার কারণ কি, সেটা কি জানতে পারি? হ্যাঁ আব্বু, সব কিছু জানতে পারবে, তবে এখন নয়, রাতের বেলায়। তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে আজকের রাতে। এই সারপ্রাইজটার জন্য কত অপেক্ষা করেছিলাম আমি আর আম্মু। আজকে সব অপেক্ষার অবসর হবে, তাই না আম্মু? কথাগুলো বলেই রহস্যময় দৃষ্টিতে তাকায় চাঁদনির দিকে। ওর কথার উত্তরে থতমত খেয়ে গেল চাঁদনি। সে কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। তখনই পাশ থেকে শ্রাবণী বেগম বলে উঠল, কেন দাদু বয়, শুধু আম্মুর সাথে সব কিছু শেয়ার করলে চলবে? আমরা বুঝে তোমার কেউ নয়, সবসময় শুধু আম্মু আম্মু করে পাগলে থাকো। আমাদের কাছেও সব শেয়ার করো।
ওনার কথার উত্তরে বাঁকা হেসে চাঁদনির দিকে তাকায় আকাশ। তারপর ওর দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, তোমরা আকাশের আপন দাদি, কিন্তু আমি শুধু আম্মুরই আপন। আম্মুকে ছাড়া অন্য কিছু বুঝি না। ওর কথার অর্থ কেউ কিছু না বুঝলেও চাঁদনি ঠিকই বুঝতে পারছে। তার মনের মাঝে অজানা এক আতঙ্কের ভর করে বসে। সে কিছুতে বুঝে উঠতে পারছে না আজ রাতে কি হতে চলেছে। আকাশ কি সত্যি তাকে আজকে মেরে ফেলবে? আজকে কি সত্যি পৃথিবীতে তার শেষ দিন হবে? এটা ভেবেই যেন ভীষণ রকম ভয় পেয়ে যাচ্ছে চাঁদনি। তবুও নিজের মাঝে এক উত্তেজনা কাজ করছে, এটা জানার জন্য যে আজ রাতে সে সব কিছু জানতে পারবে সত্যি সত্যি। রাত 12:45। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে শ্রাবণ এবং শ্রাবণী বেগম। শ্রাবণের পাশে শুয়ে থেকে ছটপট করছে চাঁদনি। কিছুতেই ঘুম আসছে না তার। নানান রকম চিন্তা যেন মাথায় ভারী হয়ে আছে তার মনে ভীষণ ছটফট করছে। বারবার মনে হচ্ছে আজ রাতে ভয়ঙ্কর কিছু হতে চলেছে, যেটা তারা কেউ কল্পনাও করেনি। কারণ আকাশ তখন যেই ইঙ্গিত দিয়েছে সবাইকে, কিন্তু এখনও কেন আকাশ কিছুই করছে না, এটা ভেবেই যেন ভীষণ রকম অবাক হয়ে যাচ্ছে চাঁদনি। এইভাবে ছটফট করতে করতে একসময় বিছানা থেকে উঠে বসলো সে। ভীষণ বিরক্ত নিয়ে হেঁটে যেতে লাগলো ব্যালকনির কাছে। দরজা খুলে ব্যালকনিতে গিয়ে আকাশের দিকে চোখ রাখলো সে। দেখলো মস্ত বড় চাঁদের পাশেই আরেকটি চাঁদের মতো বড় তারা দেখা যাচ্ছে। সে ভালোভাবে বুঝতে পারলো এটা মঙ্গল গ্রহ, যেটা আজ খবরে দেখেছিল। এক নজরে কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইল চাঁদনি। হঠাৎ সে খেয়াল করলো চাঁদের গ্রহণ লাগতে শুরু করেছে। হঠাৎ করে চারিদিকে সকল তারা ডুবে গিয়ে একগোছো কালো মেঘ যেন চাঁদটাকে অন্ধকারে গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে। তখনই দরজার টোকা পড়ার শব্দ হলো। হঠাৎ এইভাবে দরজার শব্দ হয় চমকে উঠল চাঁদনি। সে দ্রুত ব্যালকনি থেকে রুমের মধ্যে এসে দাঁড়ালো। ততক্ষণে শ্রাবণের ঘুম ভেঙে গেছে। সে উঠে বসে একবার দরজার দিকে একবার চাঁদনির দিকে তাকালো। তারপর বিরক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে কে এত রাতে দরজা ধাক্কাচ্ছে? ওপাশ থেকে আকাশ বলে উঠল, আব্বু, আমি আকাশ। দরজা খোলো, বলেছিলাম না তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজ দেওয়ার সময় হয়ে এসেছে। একমাত্র ছেলের কণ্ঠ শুনে মুহূর্তে যেন সকল বিরক্তি হাওয়া মিলিয়ে গেল শ্রাবণের। সে আর দেরি না করে দ্রুত গিয়ে দরজা খুলে দিল। আকাশ সোজা রুমে ঢুকেই চাঁদনির দিকে তাকালো। শ্রাবণকে কিছু না বলে চাঁদনিকে ইশারা করে বলল, আমার সাথে আসো। তোমার সকল কিছু জানার সময় হয়ে গেছে, যার জন্য এত অপেক্ষা করেছিলে। ওর কথা শুনে চাঁদনি এবং শ্রাবণ কি হলো তারা জানে না। মন তো মুগ্ধের মতো ওর পিছু পিছু যেতে লাগলো। বাইরে বের হয়ে দেখলো শ্রাবণী বেগমও দাঁড়িয়ে আছে। সেও একসাথেই আকাশের পিছু পিছু যেতে লাগলো। আকাশ আর কারো সাথে কোনো প্রকার কথা বলল না, সোজা সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠতে লাগলো। ওকে অনুসরণ করে ওর পিছু পিছু চাঁদনি শ্রাবণ এবং শ্রাবণী বেগমে যেতে লাগলো। কারো মুখে কোনো কথা নেই, সবাই চুপচাপ মন্ত্রমুগ্ধের মতো তার পিছু পিছু চলছে। বেশ কিছুক্ষণের মাঝে সবাই মিলে ছাদে গিয়ে হাজির হলো। ছাদে পৌঁছাতেই যেন হুঁশ ফিরল সকলের। সবাই এতক্ষণ যেন কোনো ঘরের মাঝে ছিল। সবাই একে অপরের দিকে মুখে চাওয়া চাওয়া করতে লাগলো। শ্রাবণ অবাক হয়ে ভুরু কুঁচকে বলে উঠল, কি ব্যাপার আকাশ, এত রাতে তুমি আমাদের ছাদে নিয়ে আসলে যে? আর আমরা এখানে এলাম বা কখন? প্রশ্ন করেই আকাশের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে রইল শ্রাবণ। কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর দিল না সে। চুপচাপ ছাদের কন্যা রেখে আকাশের দিকে এক নজর তাকিয়ে রইল। ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সবাই এবার আকাশের দিকে তাকালো। দেখলো আকাশে থাকা মস্ত বড় সেই চাঁদটাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে গ্রহ। শ্রাবণী বেগম এবং শ্রাবণ এক নজরে তাকিয়ে আসে সেই চাঁদটার দিকে। তাদের কি হচ্ছে তারা জানে না। আবারও যেন কোনো ঘোরের মাঝে হারিয়ে গেছে। হঠাৎ চাঁদনির চিৎকারে ধ্যান ভাঙে তাদের। চাঁদের দিক থেকে চোখ সরিয়ে ছাদের উপর দাঁড়িয়ে থাকা আকাশও চাঁদনির দিকে তাকায় তারা। দেখে চাঁদনির হাত শক্ত করে ধরে তার দিকে এক দৃষ্টিতে
তাকিয়ে আছে আকাশ। আকাশের চেহারাটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। আগের চাইতে অনেক বেশি লম্বা আর বয়স্ক লাগছে তাকে। সেই সাথে তার চোখের মনে দুটো আগুনের মতো জল জল করছে, যেন চোখ দিয়ে অগ্নিগ্রহের মতো লাভা বের হচ্ছে। মুখের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে লম্বা দুটো সরু দাঁত। হাতের নখগুলো লম্বা লম্বা হয়ে গেছে। পিঠের চামড়া ভেদ করে বেরিয়ে এসেছে লম্বা দুইটি ডানা। তাকে দেখে অসম্ভব ভয় লাগছে। চেনাই যাচ্ছে না এটা আকাশ। ওর এমন রূপ দেখে ভয় ও আতঙ্কে যেন আটকে উঠল শ্রাবণ এবং শ্রাবণী বেগম। দুজনে ভীষণ অবাক হয়ে গেল ওকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। কিছুক্ষণ সময় এক দৃষ্টিতে চুপ করে দাঁড়িয়ে থেকে ওদের চেহারার দিকে তাকিয়ে রইল তারা। তারপর যখন হুঁশ হলো তখন শ্রাবণ এগিয়ে যেতে নিলে তাদের কাছে, কিন্তু কিছু দূরে এগিয়ে যেতেই অদৃশ্য কোনো দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল সে। শ্রাবণী বেগম দৌড়ে গিয়ে ছেলেকে টেনে তুললেন। দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। ওরা কিছু বলার আগেই আকাশ গভীর গলায় বলতে শুরু করলো, বৃথার চেষ্টা করো না তোমরা। শত চেষ্টা করেও এই অদৃশ্য দেয়াল ভেদ করে ভিতরে আসতে পারবে না তোমরা। তোমাদের সামনে রয়েছে অদৃশ্য এক মায়ার দেওয়াল, যা ভেদ করে আমাদের কাছে আসা সম্ভব নয় তোমাদের। আজকে তোমাদের অনেক সত্যি কথা জানাবো আমি, তাই বৃথা সময় নষ্ট না করে মন দিয়ে শোনো। আমার হাতে সময় খুবই কম। এক নাগারে এইটুকু বলে থামলেন আকাশ। ওর কথা শুনে যেন কিছুই বুঝতে পারছে না শ্রাবণী বেগম ও শ্রাবণ। তবুও ওর দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে রইল তারা। তখনই আবারও বলতে শুরু করলো আকাশ, আমি তোমাদের ছেলে নই, আর না আমি সত্যিকারের অর্থে কোনো সাধারণ মানুষ। আমি হলাম একজন শক্তিশালী ভ্যাম্পায়ার, যার মাঝে পুরো ভ্যাম্পায়ার রাজত্ব শক্তি উপলব্ধি আছে। সত্যি বলতে আমি নিজের ভ্যাম্পায়ার রাজ্যের শক্তির উৎস, যা এই সময়ের অপেক্ষার জন্য আমার মাঝে পোল করা হয়েছিল, শুধুমাত্র দুটি জরুরি কাজের উদ্দেশ্যে। আজকে আমি এখান থেকে চিরতরের মতো চলে যাব, কারণ আজ আমার উদ্দেশ্য পূরণ হবে আর পৃথিবীর বুকে আমার কাজের সমাপ্তি হবে। মৃত্যু হবে আমার, তবে আমি একা যাব না, আমার সাথে নিয়ে যাব চাঁদনিকে। এইটুকু বলেই ওকে থামিয়ে দিল চাঁদনি। ওর থেকে নিজের হাতটা ঝাড়ি মেরে ছাড়িয়ে নিয়ে দুপা পিছিয়ে গিয়ে রাগী গলায় বলল, আমি আগে থেকে জানতাম তোমার মাঝে অলৌকিক শক্তি আছে, আর তুমি কোনো ভ্যাম্পায়ার। শুধু এই কথাটা কাউকে বিশ্বাস করাতে পারিনি, কিন্তু আমাকে এটা বলো, তুমি আমার গর্ভে জন্ম নিয়ে ভ্যাম্পায়ার হলে কিভাবে? আমি তো একজন সাধারণ মানুষ, আর শ্রাবণ একজন মানুষ। আমাদের বাচ্চা কিভাবে কোনো ভ্যাম্পায়ার হতে পারে? আর এতদিন কেনই বা নিজের আসল রূপ কাউকে দেখাওনি? আমার সামনে ছাড়া সব কিছু জানতে চাই আমি। সব কিছু খুলে বলো আকাশ। ওর কথার উত্তরে বাঁকা হাসে আকাশ। তারপর দুপা এগিয়ে এসে বলে, তোমরা কি সত্যি মনে হয় আমি তোমার গর্ভে জন্ম নিয়েছি? হ্যাঁ, এটা সত্যি যে আকাশ তোমার সন্তান, তোমার পেট থেকেই জন্ম হয়েছে তার, কিন্তু জন্মের সাথে সাথে তার মৃত্যু হয়েছে। তার শরীরে সমস্ত রক্ত চুষে নিয়ে তার মাঝে আমি ভর করেছি। সে একজন সাধারণ শিশু থেকে হয়ে উঠেছিল ভ্যাম্পায়ার শিশু। ওর কথা শুনে ভীষণ রেগে গেল চাঁদনি। সে কিছু বলবে তার আগেই ওর পাশ থেকে শ্রাবণ বলে উঠল, আকাশ, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি বলছো বাবা? এগুলো কি সত্যি আমার সামনে ঘটছে নাকি আমি স্বপ্ন দেখছি? আমার একমাত্র ছেলে ভ্যাম্পায়ার, তাও আবার এমন বিভ্রষ্ট রূপে আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলছে, এটা আমি মেনে নিতে পারছি না। এতটুকু এমন কথা বললে কি চলে? এখনও তো অনেক কিছু জানার বাকি আছে তোমাদের। এইটুকুতে হাঁপিয়ে গেলে তাহলে শোনো সত্যি ঘটনা। হ্যাঁ, আমি একজন ভ্যাম্পায়ার, আর আমি তোমাদের ছেলের মাঝে বসবাস করতে শুরু করি, কিন্তু এখন আমি পুরোপুরি নিজের রূপে রয়েছি। তোমাদের ছেলে অনেক আগে তোমাদের জীবন থেকে হারিয়ে গেছে, সে মারা গেছে। এখন যে আছে সে কোনো সাধারণ মানুষ নয়, তার একটাই উদ্দেশ্য, চাঁদনিকে নিয়ে যাওয়া তার আসল ঠিকানায়। কথাগুলো বলেই বাঁকা চোখে চাঁদনির দিকে তাকালো আকাশ। ওর কথার উত্তরে কেউ কিছু বলার আগেই পাশ থেকে শ্রাবণী বেগম বলে উঠল, আসলে কে তুমি? তুমি কি ভ্যাম্পায়ার কিং শ্রাবণ, যে কিনা মৃত্যুর মিথ্যা অভিনয় করেছিল, আবার নতুন রূপে ফিরে এসেছো আমাদের সুখের জীবনে আগুন লাগাতে?
ওনার কথা শুনে চাঁদনি এবং শ্রাবণও সন্দেহের দৃষ্টিতে তাকালো আকাশের দিকে, কারণ ওনাদের দুজনের এই একই প্রশ্ন বারবার মনে উকে দিয়ে যাচ্ছিল। শুধু প্রশ্নটা করার অপেক্ষায় ছিল তারা, যেটা শ্রাবণী বেগম করেই ফেলেছেন। ওনাদের এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কয়েক পা পিছিয়ে গেল আকাশ। তারপর ছাদের রেলিংয়ের উপর উঠে বসে অষ্ট সুরে হাসতে লাগলো। ওর এমন হাসি দেখে বেশ বিরক্ত হলো সবাই, কিন্তু তবুও কিছু বলল না। কিছুক্ষণ পর হাসি থামিয়ে আকাশ বলল, তোমাদের কি মনে হয় আমি যদি ভ্যাম্পায়ার কিং শ্রাবণ হতাম তাহলে এতদিন চাঁদনিকে আম্মু বলে ডাকতাম? আর কেউ জানুক আর না জানো, তোমরা তো ভালো করেই জানো চাঁদনিকে শ্রাবণ কতটা ভালোবাসতো। নিশ্চয় নিজের প্রেমিকা বা স্ত্রীকে কে আম্মু বলে ডাকে না? ওর কথা শুনে সবাই বেশ চিন্তায় পড়ে গেল, কারণ ওর কথায় যথেষ্ট যুক্তি আছে। এবার চাঁদনি ওর কাছে এগিয়ে এসে বলে, তাহলে কে তুমি? তুমি যদি শ্রাবণ না হয়ে থাকো তাহলে তার মতো এত শক্তি কোথায় পেলে তুমি? আর কেনই বা আমাদের জীবনে এইভাবে ফিরে এসে সকল আনন্দ সুখ নষ্ট করছো? আমার বাচ্চাকেই বা কেন মেরেছো? তোমরা মানুষেরা না সত্যি অনেক বোকা হও। বুঝি না তোমাদের মাথায় ঘিলো বলে কি আদৌ কিছু আছে নাকি নেই? আমি কেন তোমার সন্তানকে মারতে যাব? তার হায়াত ততটুকু ছিল যতটুকু বয়সে সে মারা গিয়েছে। আমি তো শুধু তার শরীরটাকে ব্যবহার করছি তোমাদের সাথে থাকার জন্য। তাহলে শোনো আমার আসল পরিচয়। আমি কোনো ভ্যাম্পায়ার নই বা কোনো মানুষও নই। আমি আসলে একটি শক্তি যার কোনো আকার নেই। আমি হলাম হাওয়ার মতন, যখন যেখানে খুশি যেভাবে খুশি থাকতে পারি, যে কারো শরীরে প্রবেশ করতে পারি। আর একটা কথা কি জানো, যেটা তোমাদের একদমই অজানা, ভ্যাম্পায়াররা চিরদিনের মতো কখনো পৃথিবী থেকে শেষ হয়ে যায় না। তাদের কোনো মৃত্যু নেই। শ্রাবণ মারা গেলেও সে আবারও 70 বছর পর জীবিত হয়ে ফিরে আসবে, আর তার সাথে ফিরে আসবে ভ্যাম্পায়ার রাজত্বর বাকি ভ্যাম্পায়াররাও, যদিও তখন তাদের কিছু মনে থাকবে না। ভ্যাম্পায়ার কিং শ্রাবণের ইচ্ছাকৃতভাবে নিজেকে বলে দিয়েছে, কেন জানো? সে চাঁদনিকে চিরদিনের মতো তার জীবনসঙ্গী হিসেবে পেতে চায়, আর সেটা করতে হলে চাঁদনিকে মানুষ রূপে কখনো সে গ্রহণ করতে পারবে না। তাই নিজেকে শেষ করে 70 বছর তপস্যার জন্য বলি হয়ে গেছে সে। 70 বছর পর যখন সে ফিরে আসবে তখন চাঁদনিও পৃথিবীতে নতুন করে জন্ম হবে। সে মানুষের মাঝে বসবাস করলেও কোনো সাধারণ মানুষ হবে না। তার মাঝেও থাকবে ভ্যাম্পায়ারের শক্তি, সেও থাকবে একজন ভ্যাম্পায়ার মানবী। আর সেই সময় ওদের আবারও বিয়ে হবে। তখন ভ্যাম্পায়ার রাজ্যের রাজা এবং রানী হয়ে বসবাস করবে তারা। আর এই তো তপস্যা পূর্ণ করার উদ্দেশ্য আমাকে এখানে তোমাদের কাছে পাঠানো হয়েছে। আমি এই দিনটার অপেক্ষাই করছিলাম, যেই দিন পূর্ণ চন্দ্রগ্রহণ থাকবে এবং চাঁদের পাশে চলে আসবে মঙ্গল গ্রহ। সেদিন রাতে চাঁদনিকে সাথে করে নিয়ে যাব আমি। মৃত্যু হবে চাঁদনি এবং আমার দুজনেরই। আর আমার মাঝে থাকা সমস্ত শক্তি চলে যাবে চাঁদনির মাঝে, যেটা সে আগামী জন্মের সময় শক্তি নিয়ে ফিরে আসবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো আকাশ। তারপর আকাশের দিকে তাকালো সে, দেখলো চাঁদটাকে পুরোপুরি চন্দ্রঘোষ করে নিয়েছে। সাথে সাথে সে রেলিংয়ের উপর থেকে নিচে নেমে দাঁড়ালো। সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তাই যাবার আগে সব কিছু জানিয়ে গেলাম। নইলে সব কিছু তোমাদের না জানালেও কোনো প্রয়োজন ছিল না। শুধু চাঁদনিকে নিয়ে চলে যেতেই পারতাম। আমার হাতে সময় নেই, আমাকে এখন ফিরে যেতে হবে। কথাটি বলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মুহূর্তের মাঝে চাঁদনির কাছে পৌঁছে গেল সে। তারপর সবার চোখের সামনে মুহূর্তের মাঝে নিজের বিশাল লম্বা দাঁতগুলো বসিয়ে দিল চাঁদনির গলায়। ব্যথায় আহা করে চিৎকার দিয়ে উঠল চাঁদনি। কিছুক্ষণের মাঝেই শরীর অবাস হয়ে নিচে পড়ে গেল সে। আর আকাশ হাওয়ার মতো মিলিয়ে গিয়ে একটি নীল আলোকরশ্মি হয়ে প্রবেশ করলো চাঁদনির গলায় থাকা ওই দাঁতের চিহ্নটায়। আকাশ আলোকরশ্মি হয়ে হাওয়ার মতো চাঁদনির গলায় থাকা চিহ্নতে মিশে যেতেই চাঁদনির সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। ওর সামনে থাকা অদৃশ্য দেওয়ালটাও মিলিয়ে গেল। ওকে পড়ে থেকে এইভাবে কাতরাতে দেখে শ্রাবণী বেগম এবং শ্রাবণ দৌড়ে গেল ওর কাছে। শ্রাবণ দ্রুত ওর মাথাটা নিজের কোলে তুলে নিল, পাগল মতো ডাকতে লাগলো তাকে, কিন্তু চাঁদনির চোখ খুলল না, কোনো কথার উত্তরও দিল না।
সে আগের মতো কাঁপতে শুরু করলো। এইভাবে কেটে গেল বেশ অনেকটা সময়। এক সময় গ্রহণ সরে গিয়ে চাঁদনির জ্যোৎস্না এসে পড়লো চাঁদনির গায়ে। সাথে সাথে ওর কাঁপুনি বন্ধ হয়ে গেল। গলার দাঁতের চিহ্ন জ্বলতে থাকা নীল আলোকটাও নিভে গেল। চাঁদনি একদম শান্ত হয়ে ঘুমের মতো পড়ে রইল শ্রাবণের বুকে। শ্রাবণ এখনও পাগলের মতো চাঁদনিকে ডেকেই চলেছে, মাথায় হাত বুলিয়ে পাগলের মতো ডাকছে তাকে। এইভাবে কেটে গেল বেশ অনেকটা সময়। ধীরে ধীরে চোখ মেলে তাকালো চাঁদনি। ওকে তাকাতে দেখে যেন দেহে প্রাণ ফিরে পেল শ্রাবণ। সেইবার আরও বেশি উত্তেজিত হয়ে বলল, তুমি ঠিক আছো চাঁদনি? তোমার কিছু হয়নি তো? আমি তো ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলছি চিরদিনের মতো। কথাটি বলেই চাঁদনিকে বুকে জড়ে নিল শ্রাবণ, কিন্তু সে এখনো কিছুই বলছে না। চুপচাপ আগের মতোই শুধু তাকিয়ে আছে। এবার কিছুটা নড়ে চড়ে বসলো শ্রাবণ এবং শ্রাবণী বেগম। দুজনে ভালো করে ওর দিকে খেয়াল করতেই দেখলো চাঁদনির চোখের রং পাল্টাচ্ছে। ধীরে ধীরে অগ্নিগিরির লাভার মতো চোখ জল জল করে উঠছে তার। সেই সাথে মুখের দুই পাশ দিয়ে বেরিয়ে আসছে লম্বা সরু দুটি দাঁত। কি ভয়ঙ্কর লাগছে দেখতে তাকে। মুহূর্তে ওকে দেখে ভয় পেয়ে শ্রাবণ এবং শ্রাবণী বেগম দুজনে সরে গেল। শ্রাবণ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এটা তোমার কি হচ্ছে চাঁদনি? তুমি এমন বদলে যাচ্ছ কিভাবে? তোমাকে তো একটা ভয়ঙ্কর ভ্যাম্পায়ার মনে হচ্ছে এই সময়। এইবার ওর কথার কোনো উত্তর দিল না চাঁদনি। সে এবার শোয়া থেকে উঠে বসলো। একটু পর সরাসরি উঠে দাঁড়িয়ে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওর কাণ্ড যেন কিছুই বুঝতে পারছে না শ্রাবণী বেগম এবং শ্রাবণ। ওরা কিছু জিজ্ঞাসা করবে তার আগে চাঁদনি আকাশের দিক থেকে চোখ সরিয়ে শ্রাবণীর দিকে করুণ চোখে তাকালো। তারপর বলল, আমি আর তোমাদের কারো যোগ্য নই শ্রাবণ। তোমাদের সাথে আর থাকা হবে না আমার। আমিও যে এখন একজন ভ্যাম্পায়ার মানবতার রূপোন্নতি হয়েছি। তবে যা ঘটেছে ভালোই হয়েছে বলো। ভ্যাম্পায়ার কিন্তু শ্রাবণের মৃত্যুর কারণ আমিই ছিলাম। সে যথেষ্ট ভালো হয়ে গিয়েছিল আমায় ভালোবেসে। সে একজন ভ্যাম্পায়ার হলেও আমার ভালোবাসার মানুষ ছিল। আমাকে প্রচণ্ড রকম ভালোবেসে আমার জন্য নিজের জীবন বলেও দিয়ে দিয়েছিল সে। যে কষ্ট আমি আজও ভুলতে পারিনি। সব সময় তার কথা ভেবে বুকের মাঝে কষ্ট অনুভব করতাম। তাই হয়তো শাস্তি স্বরূপ এখন আমার নিজের সন্তান আমার সাথে এমনটা করলো। তোমাদের মাঝে আমি আর কিছু সময়ের অতিথি মাত্র। এইটুকু বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো চাঁদনি। ওর কথা শুনে শ্রাবণ ছলছল চোখে ওর দিকে তাকিয়ে বলে উঠল, তুমি এসব কী বলছো চাঁদনি? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি যে হও না কেন, তুমি আমার স্ত্রী। আমি তোমাকে নিয়ে থাকতে চাই। প্লিজ কোথাও যেও না, আমার কাছে থেকে যাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা দুজন এক থাকলে আমাদের আবার সন্তান হবে। সেটা আর সম্ভব নয় শ্রাবণ। আমি আর কোনো সাধারণ মানব নই যে আপনার সাথে সংসার করব। আমি এখন একজন ভ্যাম্পায়ার রূপান্তরিত হয়েছি, যার রূপ আপনার সামনে। তাই বৃথা চেষ্টা করে আমাকে আটকাতে চাইবেন না। আর তাছাড়া আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি যে আমার আগের স্বামীর কাছেই ফিরে যাচ্ছি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমার ভাগ্য হয়তো এই ভ্যাম্পায়ারটার সাথেই লেখা। আপনার সাথে যতটা পথ চলেছি ততটা হয়তো ভাগ্যই লেখা ছিল। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। পারলে আমাকে ক্ষমা করে দিবেন শ্রাবণ। কথাগুলো এক নাগারে বলেই চোখ বন্ধ করে নিচে পড়ে গেল চাঁদনি। শ্রাবণ দৌড়ে গিয়ে তাকে ধরতে চাইলে তার আগেই চাঁদনির শরীরটা যেন হয় মিলিয়ে গেল। পুরো ছাদের উপর পাগলের মতো তাকে খুঁজতে লাগলো শ্রাবণ, কিন্তু কোথাও খুঁজে পেল না। একসময় নিরুপায় হয়ে সেখানেই বসে পড়ে ওর নাম ধরে কান্না করতে শুরু করলো শ্রাবণ। আর তার মাকে জিজ্ঞাসা করতে লাগলো কেন তার সাথে এমনটা হলো, নিজের স্ত্রী সন্তানকে কেন এইভাবে হারাতে হলো তার। কিন্তু শ্রাবণ এবং কিছুই বললেন না। সেই প্রথম থেকেই চুপচাপ রয়েছেন। কোনো কথা নেই তার মুখে। ছেলের কষ্ট যেন বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি। মেয়ের মতো ছেলের বউকে এইভাবে হারাবেন ভাবতেও পারেননি। 4 মাস পর শ্রাবণী বেগমের এক বান্ধবীর মেয়ের সাথে বিয়ে হয় শ্রাবণের। চাঁদনিকে ভুলে নতুন জীবন শুরু করে সে। বছর ঘুরতেই তার ঘরে আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে এক ছেলে সন্তান। তার জীবনের ভয়ঙ্কর স্মৃতিগুলো মুছে গিয়ে সুখে শান্তিতে জীবনটা ভরে ওঠে। হাওয়ায় মিলিয়ে থেকে এই সব কিছুই দেখে চাঁদনি। সে এখন শুধুমাত্র একটি
অদৃশ্য ছায়া হয়ে ঘুরে বেড়ায় সব জায়গায়। সে জানে না কখন সে ফিরে যেতে পারবে আবার নতুন জীবনে। শুধুমাত্র একটা ছায়া হয়ে এই দিক থেকে ওই দিক ঘুরে বেড়ায় সে। শ্রাবণের শোক দেখে তার মনটা খুশিতে ভরে যায়। এভাবে কেটে যায় অনেকগুলো বছর। শ্রাবণের ছেলে অনেক বড় হয়ে গেছে, তার নামও আকাশ রেখেছে শ্রাবণ। সে আবার বাবা ও দাদির মতো ডাক্তার হয়েছে। ডাক্তারি পড়ার সময় এক এতিম সহকারে প্রেমে পড়ে যায় সে। মন প্রাণ উজাড় করে ভালোবাসে তাকে। তার নাম পরিচয় ঠিক মতো না জেনে বাসার সবাইকে বলে সবার সম্মতিতে বিয়ে করে তাকে। বিয়ের 10 বছর পর সন্তান হওয়ার আকাশের বউ। কিন্তু সেই সন্তান হওয়ার পর থেকে ঘটতে থাকে বিস্ময়কর ঘটনার সব ঘটনা। আচমকায় নাগকষের মতো খাওয়া দাওয়া শুরু করে আকাশের বউ। তার শরীর ধীরে ধীরে ফ্যাকাশি হয়ে যেতে থাকে, যা দেখে শ্রাবণ অজানা ভয়ের টেনশনে থাকতে থাকে সারাক্ষণ। তারপর একদিন ঘনিয়ে আসে সেই সময় যখন আকাশের বউয়ের প্রেগনেন্সি ব্যথা ওঠে। কিন্তু সন্তান জন্ম দেওয়ার সময়ই রক্ততার কারণে মৃত্যু হয় তার। একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়ে মারা যায় সে, যাকে দেখা মাত্রই চমকে ওঠে শ্রাবণী বেগম। তার আর চিনতে ভুল হয় না বাচ্চারাকে। শ্রাবণী বেগম ওই বাচ্চাটাকে দেখেই বুঝতে পারে এরা চাঁদনির পুণ্যজনম। কিন্তু এরা যে কোনো সাধারণ কন্যা সন্তান নয় সেটা খুব ভালোভাবে বুঝতে পারে শ্রাবণী বেগম। তাই সে সবার চক্ষুর আড়ালে একজন নার্সের হাতে তুলে দেয় বাচ্চাটাকে, আর নার্সকে বলে দেয় কাউকে দিয়ে দিতে অথবা মেরে ফেলতে। কিন্তু নার্স নিয়ে একটি ধনী পরিবারে বিক্রি করে দেয় মেয়েটিকে, যে পরিবারে অনেকদিন হলো একটি বাচ্চা ডোনেট নিতে চাচ্ছিল, তাদের কোনো সন্তান নেই বলে। শ্রাবণী বেগম সবাইকে বলে দেয় অপারেশনের সময় মা এবং বাচ্চা দুজনেই মারা গেছে। সবাই তাদের কথা বিশ্বাসও করে নেয়। ওইদিকে ওই ছোট্ট বাচ্চা মেয়েটিকে যারা ডোনেট নেয় তারা মেয়েটিকে ভালোবেসে তার নাম দেয় স্বপ্ন এবং নিজের সন্তানের মতো করে বড় করে তোলাতে থাকে। একটি গ্রামের বাড়িতে চলে যায় তারা। সবাই জানে স্বপ্ন আসলে তাদেরই সন্তান। তাদের কাছে একজন সাধারণ মানুষের রূপে বড় হয়ে উঠতে থাকে স্বপ্নরূপী চাঁদনি। এখানেই অতীতের সমাপ্ত হয় চাঁদনি। এত কিছু স্বপ্নের মতো করে ঘুমের মাঝে দেখেই হঠাৎ ঘুম ভেঙে যায় স্বপ্নে। শোয়া থেকে ধরপড়ে ওঠে স্বপ্ন। তখনই তার পাশে এসে বসে শ্রাবণ। তার মাথায় হাত বুলিয়ে বলে, এতটা হাইপার হয়েও না চাঁদ পাখি। আমি জানি তোমার গত জন্মের সব কথা মনে পড়ে গেছে। একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। কথাগুলো বলেই চাঁদনির মাথায় হাত বুলিয়ে দিল শ্রাবণ। চাঁদনি চুপচাপ বসে আছে, তার মুখে কোনো কথা নেই। সে বিব্রতির চোখে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। কিছুক্ষণ এইভাবে চুপচাপ রইল সে। তাকে এমন নীরবতা থাকতে দেখে শ্রাবণ কিছুটা টেনশনে পড়ে গেল। সে খুব করে বোঝার চেষ্টা করলো চাঁদনির মনের কথা, কিন্তু তার তাকানো দেখেই কিছুই বুঝতে পারল না। শ্রাবণ যখন কিছু একটা জিজ্ঞাসা করতে যাবে তখনই চাঁদনি আচমকট টি শার্ট এবং কলার চেপে ধরল। তারপর ও কিছু বুঝে ওঠার আগেই শরীরের সমস্ত শক্তি দিয়ে বিছানায় ফেলে দিল ওকে। ঘটনাটা এত দ্রুতই ঘটে গেল যে শ্রাবণ কিছু বুঝে ওঠার আগেই সব কিছু হয়ে গেল। ওকে বিছানায় ফেলে দিয়ে চাঁদনি সোজা ওর পেটের উপর চড়ে বসলো। তারপর এলো পাথরে কয়েকটি থাপ্পড় বসিয়ে দিল শ্রাবণের গালে। ঘটনার আকস্মিকতায় আর চাঁদনি এমন কাণ্ড যেন বোকা হয়ে গেলেন শ্রাবণ। সে কি করবে বা বলে বুঝে উঠতে পারছে না। তাকে চুপ থাকতে দেখে চাঁদনি এবার তার কলার আবার নতুন করে চেপে ধরলো। ঘটনার আকস্মিকতায় আর চাঁদনির এমন কাণ্ডে যেন বোকা বলে গেলেন শ্রাবণ। সে কি করবে বা বলবে বুঝে উঠতে পারছে না। তাকে চুপচাপ থাকতে দেখে চাঁদনি এবার তার কলার আবার নতুন করে চেপে ধরল। পেটের উপর বসে থেকেই নিজের ধারালো দাঁত দুটি বের করে দ্রুত এগিয়ে গেল শ্রাবণের গলার কাছে। মুহূর্তের মাঝে নিজের দাঁতগুলো বসিয়ে দিল শ্রাবণের গলায়। সাথে সাথে ব্যথায় কুঁকড়ে উঠল শ্রাবণ। আহ বলে হালকা চিৎকার করে উঠল সে, কিন্তু চাঁদনিকে সরালো না। চুপচাপ নীরব হয়ে শুয়ে রইল। সে দেখতে চায় চাঁদনি আর কি করতে পারে। এইভাবে কেটে গেল বেশ কিছুক্ষণ। চাঁদনি এবার ওর গলা থেকে নিজের মুখটা সরিয়ে নিল। তারপর শ্রাবণের কলার ছেড়ে দিয়ে ওর পেটের উপর থেকে নিচে নেমে চুপচাপ বসে রইল।
ওর এমন ভাবভঙ্গি দেখে কিছুই বুঝতে পারল না শ্রাবণ। সে একবার শোয়া থেকে উঠে বসে নিজের গলায় হাত দিয়ে হাতটা সামনে এনে দেখলো বেশ খানিকটা রক্ত বেরিয়ে গেল সেখান থেকে। এটা দেখে মৃদু হাসলো সে। চাঁদনির দিকে তাকিয়ে করুণ গলায় বলল, ভ্যাম্পায়ার রাজ্যের সকল ভ্যাম্পায়ার কিং শ্রাবণকে দেখে অসম্ভব ভয় পায়, কারণ তার মতো ভয়ঙ্কর আর কেউ হতে পারে না। কিন্তু আজ থেকে সকল ভ্যাম্পায়ার জগতের তাদের জন্য নতুন এক ভ্যাম্পায়ার কুইন চলে এসেছে, যে কিনা ভ্যাম্পায়ার রাজ্যের কিং হয়েও হার মানিয়ে দেয় নিজের রাগের কাছে। বাপরে বাপ, আর একটু হলে গত জন্মের মতো এই জন্মও আমার বলি হয়ে যেত। আমার বউটা কি জানে কতটা ভয়ঙ্কর সে? ওর কথার উত্তরে করুণ দৃষ্টিতে ওর দিকে তাকালো চাঁদনি। ওকে এইভাবে তাকাতে দেখে এবার আর শ্রাবণ মজা করলো না। ওর দিকে ঘুরে বসে ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। তারপর মৃদু গলায় বলল, কি হয়েছে চাঁদ পাখি, তুমি এমন চুপচাপ হয়ে গেল কেন? আমার উপর থেকে কি এখন রাগ কমেনি তোমার? আপনি আমার সাথে কেন এমনটা করলেন শ্রাবণ? আমি তো এমন জীবন চাইনি। কথাগুলো বলেই সল দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকিয়ে রইল সে। ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ আবারও বলে উঠল, আমি জানি তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি যেটা করেছি সেটা ঠিক হয়নি, কিন্তু কি করব বলো চাঁদ পাখি, তোমাকে ছাড়া যে থাকতে পারবো না আমি। তুমি যে একজন ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের মনের অসম্ভব ভালোবাসা সৃষ্টি করেছো, তাই তো তোমার জন্য নিজের জীবন বলে দিয়েও আবার নতুন করে ফিরে আসতে হয়েছে তোমাকে ফিরে পেতে। আর এই জন্মে তোমাকে কোনোভাবে হারাতে চাই না বলেই এত কিছু করতে হলো। প্লিজ তুমি রাগ করে থেকো না চাঁদ পাখি, প্রয়োজনে আমায় মারো কাটো কামড় দাও, তবুও রাগ করে থেকো না। কথাগুলো বলেই করুণ দৃষ্টিতে ওর দিকে তাকালো শ্রাবণ। ওর কথার উত্তরে চাঁদনি আর কিছু বলল না। কিছুক্ষণ চুপচাপ থেকে তাকিয়ে রইল ওর দিকে। তারপর আচমকা ঝাঁপিয়ে পড়ল ওর বুকে, শক্ত করে জড়িয়ে ধরে গালে আলতো করে চুমো দিয়ে বলল, আমিও চাই এই জন্মে আপনার থেকে দূরে যেতে পারবো না শ্রাবণ, কারণ গত জন্মের মতো আমিও আপনাকে এই জন্ম হারাতে চাই না। সারা জীবন আপনার পাশে থাকতে চাই, কিন্তু আমার একটি শর্ত আছে। কী সত্য চাঁদ পাখি, বলো কি চাও তুমি? তোমার জন্য সব করতে প্রস্তুত আমি। ওর কথা শুনে মুচকি হাসলো চাঁদনি। তারপর কিছুটা ওর কাছে এগিয়ে এসে বসলো। ওর কথা শুনে মুচকি হাসলো চাঁদনি। তারপর কিছুটা ওর কাছে এগিয়ে এসে বসে বলল, আমি চাই আপনার ভ্যাম্পায়ার রাজ্যের কোনো ভ্যাম্পায়ার আর কোনোদিনও মানুষের পৃথিবীতে আসবে না, কোনো মানুষের ক্ষতি করবে না তারা। আর আপনি নিজেও আমাকে নিয়ে সারা জীবনের মতো ভ্যাম্পায়ার রাজ্যে ফিরে যাবেন। পৃথিবীতে কোনো মানুষের মধ্যে বসবাস করব না আমরা, কোনো মানুষ যেন আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। ওর কথা শুনে মৃদু হাসল শ্রাবণ। তারপর ও দোগালে আলতো গলায় হাত রেখে আদর গলায় বলল, এটা তোমার বলতে হবে না চাঁদ পাখি, সেই ব্যবস্থা আমি অনেক আগেই করে ফেলেছি। পৃথিবীতে আর কোনো মানুষের কোনো ক্ষতি করবে না কোনো ভ্যাম্পায়ার, কারণ সকল ভ্যাম্পায়ারকে আমি ভ্যাম্পায়ার রাজ্যের চিরদিনের মতো বন্ধ করে দিয়ে এসেছি। আমার হুকুম ছাড়া কেউ সেখান থেকে বের হতে পারবে না। আর আমি এখন তোমাকে নিয়ে সেখানেই রয়েছি। এটা পৃথিবী থেকে অনেক দূরে, এখান থেকে চাইলেও কোনো মানুষের ক্ষতি করতে পারবো না আমরা। ওর এমন কথা শুনে ভীষণ রকম খুশি হয়ে যায় চাঁদনি। খুশি হয়ে বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে। শ্রাবণও মৃদু হেসে আলতো হাতে বুকে জড়িয়ে নেয় তার চাঁদ পাখিকে। বিশাল এক পাহাড়ের চূড়ায় শ্রাবণের বুকে মাথা রেখে বসে আছে চাঁদনি। দুজনেই আনমনে তাকিয়ে আছে সামনে থেকে বিশাল খাদের দিকে। দুজনের মাথায় নীরবতা বিন্দমান, কেউ কারো সাথে কোনো রকম কথা বলছে না। চাঁদনি এক নজরে তাকিয়ে আছে সামনে থাকা খাদের উপরে উড়ে বেড়ানো পাখিদের দিকে। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী নারী বলে মনে হচ্ছে তার নিজেকে। নিজের ভালোবাসার মানুষটির বুকে মাথা রেখে এইভাবে একান্তে বসে থেকে তার নিঃশ্বাসের শব্দ শুনতে কার না ভালো লাগে। এমন পরিস্থিতিতে তো যে কাউকে পৃথিবীর শ্রেষ্ঠতম সুখী মনে করবে। চাঁদনিও এমন ঠিক সেটাই মনে হচ্ছে। এইভাবে কেটে গেল বেশ অনেকটা সময়। হঠাৎ নীরবতা ভেঙে শ্রাবণ বুক থেকে নিজের মাথা তুলে নিয়ে বলে উঠল চাঁদনি, আচ্ছা শ্রাবণ, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি সত্যি উত্তর দেবেন।
একটা কেন চাঁদ পাখি, তোমার যতগুলো খুশি ততগুলো জিজ্ঞাসা করো। তোমার কাছে লোকানোর মতো আমার জীবনের কিছুই নেই। তুমি আমার জান, আমার ব্যাপারে সব কিছু জানার অধিকার শুধুমাত্র তোমারই আছে। ওর কথা শুনে মুচকে হাসলো চাঁদনি। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আচ্ছা চৌধুরী পরিবারের সাথে কি সত্যি আপনার কোনো সম্পর্ক আছে? মানে সত্যি কি আপনি চৌধুরী পরিবারের ছেলে? ওর কথার উত্তরে মৃদু হাসল শ্রাবণ। এক হাতে ওকে জড়িয়ে ধরে মুখের দিকে তাকে দুষ্টামির সুরে বলল, এই চাঁদ পাখি, তুমি কি তোমার বরকে এখনও চিনতে পারো নাই? তোমার কি মনে হয় সে কোনো সাধারণ মানুষের ঘরে জন্ম নিতে পারে? সে হলো ভ্যাম্পায়ার রাজ্যের কিং। এটুকু বলতেই ওকে থামিয়ে দিল চাঁদনি। ভরকুসকে বলে উঠল, তাহলে চৌধুরী সাহেব এবং ওনার স্ত্রী আপনাকে নিজের ছেলে বলে পরিচয় দিচ্ছিল কেন? আর আমাকেও তো বৌমা বলে সাথে নিয়ে আসলো। ওনাদের আচরণ দেখে তো মনে হলো না আপনি ওনাদের সন্তান না। তুমি হয়তো ভুলে যাচ্ছ চাঁদ পাখি, তোমার বর কোনো সাধারণ মানুষ নয়। সে একজন মহা শক্তিশালী ভ্যাম্পায়ার, যে নিজের শক্তির দ্বারা যে কিছু করতে পারে। আমি তোমাকে বিয়ে করার জন্য ওনাদের হিপনোটাইজ করে সাথে করে নিয়ে গিয়েছিলাম। ওনার যা করেছে যা বলেছে সব আমার শেখানো, আমার বসিত হয়ে। এমনকি আগামীতে তারা সেই কাজটাই করবে যেটা আমি চাইবো। আমি চাই না তোমার বাবা মা কখনোই জানুক আমাদের আসল পরিচয়। তারা তোমার পালিত বাবা মা হলেও তোমাকে অন্তত ভালোবাসেন। আমি চাই না তুমি সেই ভালোবাসা হারাও। ওর কথা শুনে অনেক খুশি হয়ে যায় চাঁদনি। ওকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে। তারপর খুশিতে উল্লাসী হয়ে বলে, সত্যি আজ নিজেকে অনেক বেশি সুখী মনে হচ্ছে শ্রাবণ। আমি কখনো কল্পনাও করিনি আপনাকে এইভাবে আবার নতুন করে ফিরে পাবো। আপনার সাথে নিজের নতুন জীবনের পথ চলা শুরু করব। বিশ্বাস করুন, আপনাকে বড্ড বেশি ভালোবাসতাম আমি। এখন সেই ভালোবাসাটা যেন সময়ের সাথে সাথে আরও হাজার গুণ বেড়ে গিয়েছে আপনার প্রতি। গত জন্মে যখন আপনি আমার সামনে নিজেকে হত্যা করেছিলেন, বিশ্বাস করুন সেই মুহূর্তে খুব ইচ্ছা করছিল আপনার সাথে নিজেকেও শেষ করে দিয়ে মরে যেতে, কিন্তু আমি পারিনি। কারণ আমি একজন সাধারণ মানুষ, আর মানুষ হয়ে নিজেকে হত্যা করা মহাপাপ, যেটা আমি করতে পারিনি। তাই আপনাকে নিজের সামনে মৃত্যু হতে দেখেও নিজেকে সামনে নিয়েছিলাম। নতুন করে সংসার সাজিয়েছিলাম অন্য কারোর সাথে। তাকে আমি মন থেকে অনেক শ্রদ্ধা করতাম, হয়তো কিছুটা ভালোবাসতাম, কিন্তু সবসময় আপনি আমার মনের মধ্যেই ছিলেন। আপনি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আমি জানি চাঁদ পাখি, আর তাই তো তোমাকে নিজের জীবনে নতুন করে ফিরে পাওয়ার জন্য এই 70টা বছর তপস্যা করেছে আমি। আজ দেখো সে তপস্যা পূর্ণ হয়েছে। তোমাকে নিজের করে ফিরে পেয়েছি আমি। আর শুধু তাই নয়, তোমাকে এবার এমনভাবে ফিরে পেয়েছি যে কখনো হারানোর কোনো ভয় নেই। তুমিও এখন কোনো সাধারণ মানুষ নয়, আমার মতো একজন ভয়ঙ্কর ভ্যাম্পায়ার। প্রায় 1 ঘন্টা যাবৎ রুমের মধ্যে এই দিক থেকে ওই দিকে পায়চারি করছে চাঁদনি। ভীষণ রকম বিরক্ত লাগছে তার। 1 ঘন্টা আগে তার সামনে নানান রকম সাজগোজের জিনিস রেখে শ্রাবণ যেন কোথায় চলে গেছে, আর তাকে বলে গেছে সুন্দর করে সেজে রেডি হয়ে থাকতে। কিন্তু চাঁদনি এখনও সাজগোজের মন নেই। এইভাবে কি আর একা একা ভালো লাগে? সে কিছুতেই বুঝতে পারছে না শ্রাবণ তাকে এইভাবে রেখে হঠাৎ কোথায় চলে গেল। তাই সাজগোজ না করে রাগে ফুঁসছে, আর এই দিক থেকে ওই দিকে যাওয়া আসা করছে সে। এই মুহূর্তে ওর ভীষণ ইচ্ছা করছে শ্রাবণকে সামনে পেলে ইচ্ছা মতো কিল ঘুষে দিয়ে ওকে মজা দেখাবে, একা একা এইভাবে রেখে যাওয়ার জন্য। ও যখন এইসব কথা ভাবতে ব্যস্ত, তখন ওর সামনে এসে হাজির হয় শ্রাবণ। সাধারণত কারো কাজ করা নীল রঙের শেরওয়ানি পরেছে সে। তাকে দেখতেই যেন রূপকথার কোনো রাজকুমারের চাইতেও 1000 গুণে সুন্দর লাগছে। ওকে দেখা মাত্রই যেন মনের সকল রাগ হাওয়ায় মিলিয়ে যায় চাঁদনির। সে হা করে তাকিয়ে থাকে। ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ গভীর গলায় বলে, এই মেয়ে, তোমাকে বলে গেছিলাম না সুন্দর করে সেজে রেডি হয়ে থাকতে? তুমি এখনও সাজোনি কেন? এখনও তো আগের মতোই হয়ে আসছো। ওর কথা শুনে যেন ধ্যান ভাঙল চাঁদনির। সেইবার কোমরে হাত দিয়ে রাগে গলায় বলল, কোথায় গিয়েছিলেন আপনি আমাকে একা ফেলে? আপনি জানেন না আপনাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না আমার, তাই তো রাগ করে সাজেনি। ওর কথা শুনে মৃদু হাসলো শ্রাবণ। ওর কাছে এগিয়ে এসে ওর হাত ধরে নিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের উপর সামনে বসিয়ে দেয়। তারপর বলে, আচ্ছা ঠিক আছে, সাজনেই ভালো করেছো,
আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি নিজ হাতে। কথাটি একে একে সামনে থাকা সাজগোছের জিনিসগুলো নিয়ে সাজিয়ে দিতে থাকে ওকে। নীল রঙের কারো কাজ করা অসাধারণ একটি লেহেঙ্গা পরিয়ে একদম বইয়ের মতো করে সাজিয়ে দেয় চাঁদনিকে। নিজেকে দেখে যেন নিজে চিনতে পারছে না সে। কোনো পার্লারে সাজালেও হয়তো এতটা সুন্দর লাগবে না তাকে। সে নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে শ্রাবণীকে তাকিয়ে বলে, আপনি এত সুন্দর করে কিভাবে সাজালেন শ্রাবণ? আমি নিজেও চেষ্টা করলেও তো এত সুন্দর করে সাজতে পারতাম না। এর আগে কয়টা মেয়েকে সাজিয়েছেন শুনি? আমার ঘাড়ে কয়টা মাথা আছে যে ভ্যাম্পায়ার কুইনকে ফেলে রেখে অন্য কাউকে সাজাতে যাব? এই সাজানোর ট্রেনিংটা আমার ভ্যাম্পায়ার কুইনকে সাজানোর জন্য নিয়েছিলাম। এবার সময় নষ্ট না করে চলো আমার সাথে, অনেক দেরি হয়ে গেছে। কথাটি বলেই ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সোজা দাঁড় করিয়ে কোলে তুলে নিল শ্রাবণ। মুহূর্তের মাঝে ওকে নিয়ে উড়াল দিল অজানা উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ উড়ে আসার পর একটি অদ্ভুত জায়গায় এসে নামলো তারা। চাঁদনি চারিপাশে তাকিয়ে দেখলো যেন মেঘ ভেসে চলছে ওদের আশেপাশ দিয়ে, আর মেঘের ঠিক ভিতরেই ছোট্ট একটি ঘর। চাঁদনিকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে নিজে সোজা সেই রুমের মধ্যে ঢুকে গেল শ্রাবণ। ভিতরে ঢুকতেই যেন আরও বেশি অবাক হয়ে গেল চাঁদনি। সে দেখলো বেশ বড় একটি রুম। এই বাসাটার আর কোনো রুম নেই, জাস্ট একটাই রুম। আর রুমের ঠিক মাঝখানে একটি পালক রাখা। পালকটা দেখে মনে হচ্ছে যেন ময়ূরের পালক দিয়ে বানানো। অসম্ভব সুন্দর একটি পালক, যেটা কালো রঙের গোলাপ দিয়ে অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে। পুরো রুমটাই যেন চোখে লাগার মতো। সব জায়গায় বড় বড় কালো রঙের গোলাপ দিয়ে সুন্দর করে সাজানো। চাঁদনির আর বসতে বাকি রইল না, শ্রাবণ তার জন্য বাসর সাজিয়েছে। বেশ কিছুদিন হলো দুজনে একসাথে থাকলেও সেইভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে ওঠেনি তাদের। শ্রাবণ যে আজকে তাকে নিজের স্ত্রী হিসেবে পুরোপুরি পেতে চায় সেটা বুঝতে বাকি রইল না তার। কথাটা ভেবেই ভীষণ লজ্জায় পড়ে গেল সে। ওকে লজ্জা মাখা মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণ বাঁকা হাসলো। ওর পাশে এগিয়ে এসে কিছুটা নিচু হয়ে কানের কাছে ফিসফিস করে বলল, বাহ, বাসর ঘর সাজানো দেখে এতটা লজ্জা পাচ্ছ, আর যখন একটু পর আমার বুকে আসবে তখন কি করবে মাই ভ্যাম্পায়ার কুইন? চাঁদনি ওর কথায় কোনো উত্তর দিল না। লজ্জায় মাথা নিচু করে ফেলল সে। শ্রাবণ সময় নষ্ট না করে দরজাটা লাগিয়ে দিল। তারপর ওর কাছে এগিয়ে এসে বলল, আজকের এই দিনটার জন্য আমি কতগুলো বছর হলো অপেক্ষা করে আছি। তোমার কোনো ধারণাই নেই চাঁদ পাখি। আজ তোমাকে এইভাবে কাছে পেয়ে যেন আমি পুরো পৃথিবী জয় করে ফেলেছি। আজকের দিনটা আমার জন্য সবচেয়ে মূল্যবান এবং সুখের দিন। আজকে আমার চাঁদ পাখিকে আমি চিরদিনের মতো পেয়ে যাব। দুজন দুজনের ভালোবাসে একাকার হয়ে যাব। কথাটা বলেই চাঁদনিকে নিজের বুকে জড়িয়ে ধরল শ্রাবণ। বাকিটা পাতিহাস সমাপ্ত। এইভাবে সুখে শান্তিতে ভালোবাসে জড়িয়ে বেঁচে থাকুক ভ্যাম্পায়ার কিং এবং ভ্যাম্পায়ার কুইনের জীবন। ওদের আর বিরক্ত করে লাভ নেই। এবার পাঠক ও পাঠিকাদের নিজেদের বাড়ি ফিরে যান, আমিও যাই। গল্পটা এখানেই শেষ। জানি না এডিংটা সবার কেমন লাগেছে, তবে আমার ভীষণ সময়ের অভাব, তাই এত দ্রুত শেষ করতে হলো। আর পরবর্তী গল্প খুব শীঘ্রই চলে আসবে। গল্পটি হবে হয়তো ভ্যাম্পায়ার কুইনের লাভ, নয়তো পরিধারা ধর্ষণ। যে কোনো দুইটির যে কোনো একটি আসবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।